আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে চীন। উত্তেজনা বাড়িয়ে চীনের দরজায় মার্কিন যুদ্ধজাহাজ। আফগানিস্তানে ছায়া সরকার তালেবানের। হাফতার বাহিনীকে উৎখাত করে লিবীয় সরকারের দখলে এখন ত্রিপলি। বিক্ষোভে বাধা দেয় এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা। জিম ম্যাটিসকে পাগলা কুকুর বলেছে ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতির সম্প্রসারণ ঘটাতে চাইছে রাশিয়া। জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে অংশ নেবে না ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। চীনে উৎপত্তি হওয়া করোনায় লাখের বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর জের ধরে বিক্ষোভে উত্তাল এখন ট্রাম্পের দেশ। আর এতে করেই ফায়দা লুটছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনকে বেশ গুরুত্বের সাথে উঠে এসেছে চীনা গণমাধ্যমগুলোতে। ঠিক যেমনটা গত বছর হংকংয়ের গণতন্ত্রের সমর্থনে চীন বিরোধী আন্দোলনে লেগে পড়েছিল যুক্তরাষ্ট্র, ফলে চলমান সহিংস আন্দোলনকে ঘিরে একরকম প্রতিশোধ নিচ্ছে চীন। বিশ্লেষকরা যাকে দেশটির জয় হিসেবে দেখছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে চীনের কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের হওয়া পণ্যবিরোধী আন্দোলনেরও নিন্দাও জানিয়েছেন। উল্লেখ্য, গত 25 মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসিতে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হন। এরপর থেকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, যেখানে 10,000-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। করোনা ভাইরাস মহামারীর মধ্যে চীনের সঙ্গে সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। ভাইরাসের উৎস ইস্যুতে তিক্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্কে। আশঙ্কা দেখা দিয়েছে নতুন বাণিজ্য যুদ্ধের। এর মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়ে চীনের দোরগোড়ায় পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আর্লেখ বার্গ ক্লাস ডেস্ট্রয়ারটি। তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহায়তা ও চীন তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌটহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। এদিকে সাধারণ মহড়া দাবি করলেও এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি তারা। এদিকে যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির প্রেক্ষিতে তাইওয়ান এলাকায় নৌবিমান উভয় টহলই জোরদার করেছে চীন। আফগানিস্তানে অনেকগুলো কমিশন এবং সংস্থা প্রতিষ্ঠা করেছে তালেবান লিডারশিপ কাউন্সিল। এগুলো সাধারণ সরকারি সংস্থার দপ্তর এবং দায়িত্বের প্রতিরূপ হিসেবে প্রতিষ্ঠা করেছে তালেবান। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে একথা বলা হয়েছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল কমিটির কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে তালেবানের গৃহীত ব্যবস্থাকে ছায়া সরকার হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মনে হচ্ছে যে এই ব্যবস্থায় কেন্দ্রীয় কাঠামোর পাশাপাশি প্রাদেশিক ও স্থানীয় প্রশাসনিক সংস্থা রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তালেবানদের সঙ্গে আল কায়দার নিবিড় যোগাযোগ রয়েছে। গ্রুপের কেন্দ্রীয় নেতৃত্ব যদি তা উৎখাত করার চেষ্টা করে, তবে নিম্ন পর্যায়ের পক্ষ থেকে প্রতিরোধের মুখোমুখি হতে পারে। এই বছরের ফেব্রুয়ারিতে মার্কিন তালেবান চুক্তিতে স্বাক্ষরিত তালেবানের প্রতিশ্রুতি ছিল যে তারা আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখবে না। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এবং আফগান সরকারের আন্তঃসম্পর্ককারীদের সহায়তায় এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই প্রতিবেদন প্রস্তুতকারীদের মনিটরিং টিম উল্লেখ করেছে যে চুক্তি সম্পাদনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় এই ব্যবস্থা এগিয়ে নিয়েছে তালেবান নেতারা। মনিটরিং টিম জানিয়েছে, তালেবান এই প্রক্রিয়ায় তাদের রাজনৈতিক অর্জন বৃদ্ধি করেছে এবং এই প্রক্রিয়া জুড়ে অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকা সত্ত্বেও তালেবানরা ঐক্যমত্যে থাকতে পেরেছে। পর্যবেক্ষকরা বলছেন, বেশিরভাগ তালেবান তাদের নেতৃত্বের আদেশ অনুসরণ করবে, আদেশ বা নির্দেশ যাই হোক না কেন। পর্যবেক্ষকরা মনে করেন যে তালেবান নেতারা সহিংসতার সময় হ্রাসকালে তাদের যোদ্ধাদের শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা তাদের ছায়া সরকারের কাঠামো পরিবর্তন করেছে। বদখশান, বাগলান, বালখ, বামিয়ান, কাবুল, কাপিসা, কুন্দুজ, সামানগান এবং তাখারা প্রদেশে ছায়া প্রশাসন এবং সামরিক কাঠামোর পুনর্গঠনে আলোচনা করতে তালেবান সদস্যরা ফেব্রুয়ারিতে জড়ো হয়েছিলেন।
গজনি, ওয়ার্ডা, পাকাতিয়া এবং পারওয়ান প্রদেশে তালেবান বাহিনীর জন্য গোলাবারুদ ও বিস্ফোরক সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন আব্দুল আজিজ আব্বাসি। আব্দুল আজিজ আব্বাসি হাক্কানি নেটওয়ার্কের একজন সিনিয়র সদস্য। তিনি তালেবান উপপ্রধান সিরাজউদ্দিন হাক্কানির ভাই। বিদ্রোহী জেনারেল খলিফা হাফতার বাহিনীকে উৎখাত করে রাজধানী ত্রিপোলি দখলে নেয়ার দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যমত্যে লিবীয় সরকার। সরকারি বাহিনী বলছে পশ্চিমা নিয়ন্ত্রিত হাফতার বাহিনীর হাতে 1 বছরের বেশি সময় অবরুদ্ধ থাকা ত্রিপোলি পুরোপুরি দখলে নেওয়া হয়েছে। এ খবর জানিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে। জাতীয় ঐক্যমত্যে সরকারের সেনাবাহিনী অপারেশন রুম বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে বাহিনীর সদস্যরা ত্রিপোলি শহরের প্রশাসনিক অঞ্চল সহ সব এলাকা দখল করেছে। জিএনএ সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ জ্ঞানো বলেন, আমাদের বীর বাহিনী বৃহত্তর ত্রিপোলি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। সম্প্রতি কয়েক সপ্তাহে হাফতার বাহিনীর সঙ্গে সিরিজ যুদ্ধের মাধ্যমে সরকারি সেনাবাহিনী এই জয় পেয়েছে। এর আগে জিএনএ সরকারি বাহিনী বুধবার ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে নেয়। 2014 সাল থেকে এটি বন্ধ রয়েছে। গত বছর হাফতার বাহিনী আক্রমণ করা পর্যন্ত লিবিয়ার সেনাবাহিনীর হাতে বন্দরটির নিয়ন্ত্রণ ছিল। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থা দ্য সিভিল লিবার্টিস ইউনিয়ন বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই মামলা করে। তাদের অভিযোগ, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের কাছে অবস্থিত একটি চার্চে যাওয়ার পথ তৈরি করতে রাসায়নিক বস্তু ছুড়ে একটি পার্ক থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করেছিল নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, কর্মকর্তা ও ফেডারেল সম্পত্তি রক্ষায় তা দরকার ছিল। মামলায় বলা হয়েছে, সোমবার লাফায়েত্তে পার্ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে তাদের অধিকার আইন বহির্ভূতভাবে ভেঙেছেন ট্রাম্প, বার ও অন্যান্য কর্মকর্তারা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা আগ্রাসী হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন এবং রাবার বুলেট ছুঁড়েছিলেন। ব্ল্যাক লিভস ম্যাটার্স ডিসি গ্রুপ ও ওখানে উপস্থিত থাকা কয়েকজন বিক্ষোভকারীদের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছে ওয়াশিংটনের ACLU, ওয়াশিংটন লায়ার্স কমিটি ফর সিভিল রাইটস অ্যান্ড আয়ার্স অ্যাফেয়ার্স, লায়ার্স কমিটি ফর সিভিল রাইটস আন্ডার ল এবং দ্য ল ফার্ম অফ আর্নল্ড অ্যান্ড পোর্টার। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর নীরব ছিলেন জেমস ম্যাটিস, কিন্তু গত 25 মের পর থেকে শুরু হওয়া বর্ণবিরোধী আন্দোলন এবং ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি জেমস ম্যাটিস। সাবেক এই জেনারেল বলেছেন, তার জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না, করার ভানও করছেন না, তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। ট্রাম্প আমেরিকার সংবিধানকে নিয়ে উপহাস করেছেন। ট্রাম্পকে বাদ দিলে মার্কিন জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে। ম্যাটিসের এমন সমালোচনার জবাবে ট্রাম্প তাকে পাগলা কুকুর বলে অভিহিত করেন। সিরিয়ার স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে ওই যুদ্ধ বিধ্বস্ত দেশের উত্তর পূর্ব অঞ্চলে রাশিয়া তার সামরিক উপস্থিতির সম্প্রসারণ ঘটাতে চাইছে। রাশিয়ার একটি সামরিক যানবাহন গত সপ্তাহে সিরিয়ার সঙ্গে তুরস্ক ও ইরাকের সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছেছে। খবরে বলা হচ্ছে, সেখানে রুশ কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেছেন এবং ওই এলাকায় রাশিয়ার সামরিক ঘাঁটি তৈরির সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা করেছেন। একজন স্থানীয় সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে কাসির দ্বীপ নামের ওই গ্রামটি সিরিয়ার সবচেয়ে উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় কুর্দি সংখ্যাগরিষ্ঠ মালাকিয়া শহরের কাছে অবস্থিত। উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থানরত একজন সংবাদদাতা নিশান মোহাম্মদ বলেন যে ওই বৈঠকে উপস্থিত ছিলেন লোকজনের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছে যে সেখানে রুশরা ঘাঁটি স্থাপন করতে চায়। সাম্প্রতিক সময়ে সিরীয় প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সরকারের কড়া সমর্থক রাশিয়া সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তার অবস্থান দৃঢ় করেছে। ওই অঞ্চলটি স্থানীয় কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। 2019 সালের অক্টোবর মাসে তুরস্কের সামরিক বাহিনী এবং সিরিয়ান মিলিশিয়া যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে আক্রমণ অভিযান চালানোর পর রুশ সৈন্যরা ওই অঞ্চলে এগিয়ে আসে। এর আগে সিরিয়া ও তুরস্কের সীমান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্র আংশিকভাবে তার সৈন্য প্রত্যাহার করে নেয়। পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শেষকৃত্যে অংশ নেওয়ার পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনায় জর্জ ফ্লয়েডের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে যোগ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার টেক্সাসে ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হবে, সেখানেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্লুমবার্গ। তবে জর্জ ফ্লয়েডের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন। গত 25 মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে পুলিশ জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করে। এই সময় এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জের। এভাবে অন্তত 8 মিনিট তাকে মাটিতে চেপে ধরে রাখা হয়। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও ফুটেজে দেখা যায় জর্জ ফ্লয়েড নিঃশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছে এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। প্রথম দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা সহিংসতার রূপ নেয়। এই সহিংস আন্দোলন ঠেকাতে বিতর্কিত কার্যকলাপ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনকারীদের ভয়ে কখনো বাংকারে গিয়ে লুকিয়েছেন ট্রাম্প, আবার কখনো হিংস্র কুকুর এবং ভয়ঙ্কর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর কথা শুনিয়েছেন তিনি। এছাড়াও আন্দোলন দমাতে ওয়াশিংটনে সেনাও নামান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার ভয়ঙ্কর কালো থাবায় বিপর্যস্ত ভারত। করোনার দৈনিক আক্রান্তের রেকর্ড গড়েছে দেশটি। ভারতে গত 24 ঘন্টায় 9,800 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে 273 জনের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড। শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন শেষে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,26,700 জন। মৃত্যুর সংখ্যা 6,348 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,09,462 জন। সুস্থতার হার 48.27%। এদিকে আক্রান্তের হিসাবে ভারত 7ম স্থানে আর প্রাণহানিতে 12তম স্থানে রয়েছে। দেশটির অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত তো বটে, মৃত্যুতেও দেশের শীর্ষে এই রাষ্ট্রটি। সেখানে মৃত্যু হয়েছে 2,710 জনের, মোট শনাক্ত 77,793 জন। করোনা ঠেকাতে গত 25 মার্চ থেকে শুরু হওয়া লকডাউন 5ম দফায় ঘোষণা করেছে ভারত, কিন্তু সংক্রমণ ঠেকাতে পারছে না তারা। তবে অর্থনীতির চাকা সচল করতে দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।